প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন দেখবার জন্য। আপনারা সবাই জানেন বিশ্বব্যাপী করোনার আক্রান্তের হার দিনে দিনে বেড়েই চলেছে। কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না মৃত্যুর তালিকা। দর্শক, এই বিষয়ে করোনা নিয়ে আমরা কথা বলবো। করোনাতে কেন মৃত্যু হচ্ছে, কেন করোনা আমাদের দেশ থেকে বা বিশ্ব থেকে যাচ্ছে না, এর মধ্যে আশার আলো হয়ে দাঁড়িয়েছে ভ্যাকসিন। নিশ্চয়ই আপনারা জানেন যে খুব অদূর ভবিষ্যতেই ভ্যাকসিন চলে আসবে এবং এই ভ্যাকসিনের উপর করোনাটা বিশ্বব্যাপীতে চলে যাওয়ার একটা সম্ভাবনা দাঁড়িয়ে আছে। চলুন জেনে নিই করোনা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর জাহেদ পারভেজ। তিনি সহকারী অধ্যাপক, চর্ম ও যৌনরোগ বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতাল। ডক্টর জাহেদ, আপনাকে অভিনন্দন আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। জাহেদ, প্রথমে যে বিষয়টি বলছি যে এই পর্যন্ত পৃথিবীতে কিন্তু প্রায় 5 কোটি ছাড়িয়েছে আক্রান্ত সংখ্যা কোভিড-19-এ। আমাদের দেশেও কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে। তো এই অবস্থাতে আমাদের বাংলাদেশের অবস্থানটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের ডেথ রেটটা কম মনে হচ্ছে। বাংলাদেশে এখন গতকালকে পর্যন্ত যেটা 1,37,000 বা 38,000-এর কাছাকাছি মোটামুটি সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ডেথ আছে 1700-র কিছু উপরে, প্রায় 1800-র কাছাকাছি। তবে আসার কথা যেটা যে 52,000-এর মতো কিন্তু রিকভার করে গেছে, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, যার কারণে আমরা সাহস পাচ্ছি, স্পিরিটেড হচ্ছি যে আমরা আমাদের কাজগুলা ঠিকমতো করতে পারছি। না, আমরা আসলে যেটা দেখি যে আমাদের দেশে কিন্তু ডেথ রেট 1.23, মানে এটা কিন্তু আসলেই একটা মানে আশার আলো। আশার আলো এক। জি। আর দুই নম্বর হলো যে আমাদের আক্রান্ত সংখ্যাও কিন্তু বাড়ছে। তো এই আক্রান্ত সংখ্যা বাড়ার পিছনে আপনার কারণটা কি মনে করছেন? এখন আমরা যেহেতু তৃতীয় বিশ্বের একটা দেশ, সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণী একটা বড় শ্রেণী আমাদের। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা রুটি রুজির প্রশ্নে, যেমন জিজ্ঞেস করলে বলে আগে তো খেয়ে পড়ে বাঁচতে হবে, তাদের সংগ্রাম করতে হচ্ছে প্রতিনিয়ত। লকডাউন আমরা যে সিস্টেমটা কার্যকরী করার চেষ্টা করেছি, সেটায় দেখা গেছে যে অনেকে ইচ্ছা না থাকলেও রাস্তায় বেরিয়েছে কাজের জন্য, তার উপার্জনের জন্য, যেহেতু তার উপর 8-10টা মুখ নির্ভরশীল। সেটা একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে যে সোশ্যাল ডিস্টেন্সিং বা ব্যক্তিগত দূরত্ব বজায় রাখা, সেটা আমাদের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশে কিন্তু করাটা খুবই দুষ্কর। এটা এত সহজ কোনো কাজ নয়, সেটা একটা বড় কারণ। তাছাড়া কিছু মানুষ আছেন যে কোনো কারণ ছাড়াই বের হচ্ছেন, বাই নেচার তারা এরকম, যে যত কিছু বিধিনিষেধ দেয়া হচ্ছে, হাত ধোয়ার কথা বলা হচ্ছে, মাস্কের কথা বলা হচ্ছে, দূরত্ব মেনটেন করার, তার কিছুই মানছেন না। না, আসলে আমরা যেটা দেখি যে আসলে মাস্কটা কিন্তু সরকার থেকে বাধ্যতামূলক করা হয়েছে এবং মাস্ক ব্যবহার না করলে কিন্তু জরিমানার একটা বিধানও জি, কিন্তু চালু হচ্ছে। হচ্ছেও হ্যাঁ, জরিমানা। হচ্ছে। কিন্তু আমরা আসলে যেটা দেখি যে আসলে কিন্তু মানুষের মানে যে এই জনসচেতনতাটা, এটা আসলে সচেতন না হলে কিন্তু করোনাটা দূর করাটা খুব মুশকিল হবে। মানে আমাদেরকে সবাইকেই মাস্কটা যথা নিয়মে ব্যবহার করতে হবে। আমরা দেখি যে মাস্ক আছে কিন্তু গলার নিচে, মাস্ক আছে কিন্তু নাকটা বেরিয়ে আছে। এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি একদম যথা নিয়মে মানা উচিত, তাহলেই আমরা কিন্তু এর থেকে মুক্তি পাবো। এছাড়া আমরা যদি একটু যারা উন্নত বিশ্বের দিকে তাকাই, আমরা কিন্তু এ পর্যন্ত পৃথিবীতে আমেরিকাতে কিন্তু এই রোগীর সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি, মৃত্যু সংখ্যা অনেক বেশি। এরপরে কিন্তু ব্রাজিল, ইউরোপিয়ান কান্ট্রিগুলো আসছে। তো এর মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে মালয়েশিয়া বা আপনার ভিয়েতনামের কথা বলেন বা তাইওয়ানের কথা বলেন, সেখানে কিন্তু এই রোগটা কিন্তু একটা লিমিটের মধ্যে, মানে নিয়ন্ত্রণের মধ্যে আছে। সেটার পিছনে কারণটা কি মনে করছেন আপনি? আসলে আমি যেটা বলবো, তাদের সচেতনতা একটা বড় ব্যাপার। পাশাপাশি হচ্ছে নিয়ম মানার একটা প্রবণতা, যে গভর্নমেন্ট যেই রুল করছে, সায়েন্টিস্টরা, ডক্টররা যেটা বলছে সেটা মেনটেন। আপনি জানেন যে ভিয়েতনামে কিছু পরিমাণ কোভিড রোগী ছিল, কিন্তু অতি দ্রুতই তারা সেটা রিকভার করতে পেরেছে। চীনের সাথে তাদের বিরাট বর্ডার, চীনে কিন্তু কোভিডের উৎপত্তি। সবচেয়ে বেশি সংক্রমিত হওয়ার কথা ভিয়েতনাম। ট্রেডিশনালি একটু আগে আপনার সাথে আমার কথা হয়েছিল, আপনি বলেন ভিয়েতনামিরা মাস্ক ইউজ করে এটা না, আমরা যেটা দেখেছি যে এটা ওনারা কিন্তু এই করোনার জন্য না, ওরা সব কিন্তু সময়। বাই নেচার ওনারা মনে করে যে এয়ারে পলিউশন আছে এবং ওনারা কিন্তু একটা সবাই মাস্ক ব্যবহার করার একটা প্রচলিত বিধান ওখানে আছে এবং জি, সবাই ব্যবহার করে। এবং সেটা শুরু হয়েছিল মূলত ভিয়েতনাম যুদ্ধের সময়, কারণ প্রচুর রাসায়নিক অস্ত্র, যেটা আমরা বলি
গ্যাস জাতীয় অস্ত্র ইউজ করা হয়েছিল, তখন থেকে তাদের একটা টেন্ডেন্সি ছিল যে আমরা মাস্ক ব্যবহার করব, এয়ারে যেহেতু পলিউশন আছে, সেটা সাপে বর হয়েছে তাদের জন্য। এটা একটা আসলে তাদের জন্য একটা পজিটিভ হয়ে গেছে, যে কোনো একটা মহামারী, এত বড় একটা মহামারী যেখানে মানুষ মৃত্যুর মিছিল বয়ে যাচ্ছে, কিন্তু সেখান থেকে তারা কিন্তু রক্ষা পেয়েছে সেরকম শুধুমাত্র মাস্ক মাস্ক ব্যবহার পরে। করে। আর লকডাউনের কার্যকরী ইফেক্ট যে দেয় সেটার প্রমাণ হচ্ছে মালয়েশিয়া, নেপাল। মালয়েশিয়া আমি দেখছি যে একদম শুরু থেকেই 110-15 ছিল, এখন হাইয়েস্ট 121 জন মাত্র মারা গেছে। অর্থাৎ আইন মানার প্রবণতা, জনসচেতনতা, মাস্ক ব্যবহার করা, এগুলাই কিন্তু কোভিড থেকে অনেকটাই মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। আচ্ছা, আমাদের একটা জিনিস আমাদের অনেকের ধারণা নেই যে সিমটমগুলো মোটামুটি আমরা কিন্তু সবাই জানি যে কাশি থাকে, গলা ব্যথা থাকে, জ্বরের কথা থাকে, এবং দেখা যাচ্ছে যে একটা জিনিস নতুন যোগ হয়েছে যে নাকে গন্ধ পাওয়া যায় না, ঘ্রাণ শক্তিটা হারিয়ে যায়, খাওয়ার রুচিটা কমে যায়। সেসব ক্ষেত্রে করোনা আমরা একটা সাসপিশন থাকে যে আমরা ধারণা করি করোনা। তো সেক্ষেত্রে এরকম রোগ হলেই কি তাকে হাসপাতালে যেতে হবে বা চিকিৎসকের চেম্বারে আসতে হবে, নাকি সে অন্য কোনো পদ্ধতিতে চিকিৎসাটা নিতে পারে যারা সাধারণ জ্বর সর্দি কাশিতে ভুগছেন? জি, সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রাথমিক অবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হওয়ার প্রয়োজন নাই। জ্বর থাকলে প্যারাসিটামল, বড় জোর ক্যাপসুল ডক্সিসাইক্লিন খেতে পারেন, যেটা সেফ। আর প্রয়োজনে আজকাল যারা পারবেন তারা অনলাইনে কিন্তু প্রচুর চিকিৎসক, টেলিমেডিসিন এটা কিন্তু এখন চালু আছে। টেলিমেডিসিন সরকারের কিন্তু খুব স্বাস্থ্য জনপ্রিয়। বাতায়নও কিন্তু আছে, স্বাস্থ্য পাতায় যেখানে আছে, কিন্তু ফোন করেই চিকিৎসাটা ট্রিটমেন্টটা নেওয়া যাচ্ছে। নেওয়া যাচ্ছে। একেবারেই যাদের মনে হচ্ছে যে আমার শ্বাসের অসুবিধা বেশি হচ্ছে, তারাই হসপিটালে যাওয়া উচিত। কারণ যদি কোনো রকম সমস্যা না থাকে, সাধারণ সর্দি কাশি হয়ে থাকে, সেই অবস্থায় যদি হসপিটালে যান, উনি কিন্তু আরও সহজে দুর্বলতার কারণে, ইমিউন সিস্টেম ডিক্রিজ করার কারণে উনি কিন্তু সহজেই ইনফেক্টেড হতে পারেন, যার ইনফেকশন ছিল না। যার কারণে যতদূর সম্ভব এইসব মাধ্যমে চিকিৎসা নিতে পারলে ভালো। মানে আপনি বলছেন যে প্রাথমিক অবস্থায় সে টেলিমেডিসিন বা স্বাস্থ্য বাতায়ন থেকে সে চিকিৎসা নেবে, Exactly. আর যার উন্নতি হবে না, দেখা গেল তো ক্রমান্বয়ে খারাপ হয়ে যাচ্ছে হচ্ছে। এবং শ্বাসকষ্ট দেখা যাচ্ছে, তখন তাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং হাসপাতালে আসতে হবে। আমরা যদি বলি যে আরটিপিসিআর কোভিড-19, যেটা আমাদের এই করোনার জন্য একটা মানে টুল মার্ক, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যেটা মনে করি যে এটা তো আসলে আমাদের দেশে একটু লিমিটেড আছে বা সবারকে করানো সম্ভব না, খরচের সেক্ষেত্রে ব্যাপার আছে। খরচের ব্যাপারও আছে, কিন্তু সেক্ষেত্রে কাদের জন্য এই পরীক্ষাটা জরুরি? সেই ক্ষেত্রে বলবো যে সংক্রমণের ঝুঁকি যাদের বেশি, যেমন চিকিৎসক, পাশাপাশি হচ্ছে একটু যাদের কোমরবিডিটিস আছে, যেমন ডায়াবেটিস, হাই প্রেশার আছে, অ্যাজমা আছে, তাদের ক্ষেত্রে এই ধরনের পরীক্ষাটা করা জরুরি আমি বলবো। আর এছাড়া মিডিয়া কর্মী যারা আছেন, কন্টিনিউয়াস বিভিন্ন পরিবেশে যেতে হচ্ছে, অনেক কিছুই করতে হচ্ছে, খুব মানে একটা ডেঞ্জারাস পরিবেশের মধ্যে, তাদের ক্ষেত্রেও আমার মনে হয় অর্থাৎ গুরুত্ব বুঝে টেস্টগুলোর অগ্রাধিকার দিতে হবে। মানে আপনি বলছেন যারা আসলে রাস্তায় কাজ করতে হচ্ছে, জি, সরকারি নিয়মে পুলিশ বাহিনীর সদস্য বলেন, সেনাবাহিনীর সদস্য বলেন, বা আমাদের মিডিয়া চিকিৎসক কর্মী আছে, বলেন, মিডিয়া কর্মী যারা আছে। বা খেটে খাওয়া মানুষ যারা আছে, তারা যারা এই সর্দি কাশিতে আক্রান্ত হলে যদি শ্বাসকষ্টর একটু প্রবণতা থাকে, তাকে পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। এক্স্যাক্টলি। সবাইকে কি হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন আছে করোনা হলেই? আমি তো বলবো কখনোই সবাই মিলে ভর্তি হওয়া উচিত না। সাধারণ সিমটমের চিকিৎসা বাসায় বসেই নিতে পারেন এবং প্রয়োজনে মাঝে মধ্যে যে চিকিৎসকের পরামর্শ নিয়ে আসতে পারেন যে আমার এই সমস্যা হচ্ছে, ওই অনুযায়ী চলাটা ভালো। মানে চিকিৎসকের পরামর্শ আপনি যেটা বলছেন যে হসপিটাল থেকে যতটা দূরে থাকা যায় সেফলি থেকে, সেখান থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু একটা ভাইরাল ডিজিজ, খুব জটিলতর পর্যায়ে না গেলে সেটা হসপিটালে না যাওয়াই উচিত। মানে আমরা আসলে দেখছি যে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্কিত হওয়ার পেছনে যে কারণটি বড় হয়ে দাঁড়ায়, সেটা হলো যে অনেকেই মনে করছে যে করোনা হলেই বোধহয় আর মৃত্যু নিশ্চিত, এরকম একটা ধারণা। আসলে কি সঠিক? আসলে আমরা তো দেখতে পাচ্ছি আমাদের দেশে 80% তো আমরা জানি যে এমনি ভালো রিকভার হয়ে যায়, আর ডেথ রেটও আমাদের দেশে খুবই কম, ডেথ টোলটা 1.23%। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কমপ্লিকেশন হয়ে কোনো কারণে, যেমন ওনার হাইপার টেনশন থাকতে পারেন, যেটা নিয়মিত ওষুধ খাচ্ছিলেন না, অ্যাজমাটা কন্ট্রোলে ছিল না,
ডায়াবেটিসটা কন্ট্রোলে ছিল না, তাদের ক্ষেত্রে এটা ঝুঁকিপূর্ণ হয় এবং তাদেরই মৃত্যু ঝুঁকিটা সবচেয়ে বেশি। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি যে করোনা থেকে ভালো হয়ে গেছে, মানে হসপিটালে ভর্তি ছিল, ভালো হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে তার একটা সাডেন ডেথ এরকমও কিন্তু আমাদের নোটিশে আসছে এরকম। এটার পিছনে কি কারণ আপনি মনে করেন? এটা এখন প্রুভ যে ইটালিয়ান ডক্টররা যেটা করেছিলেন, যে অটোপসি করে দেখেছেন মৃত্যুর পর যে কি কারণে ডেথ হচ্ছে এবং একটা বড় সংখ্যায় করেছেন। তারা বলছেন যে ভেনাস থ্রম্বো অ্যাম্বোলিজম, অর্থাৎ রক্তে জমাট বাঁধার একটা প্রবণতা হয় বা যাদের আগে ছিল তাদের জন্য মৃত্যুটা বেশি হচ্ছে। এই রক্ত জমাট বাঁধার কারণে আপনার কার্ডিয়াক প্রবলেম হতে পারে, যেমন মায়োকার্ডিয়াল ইনফার্কশনে মারা যাচ্ছে। আমরা জানি যে এখন ট্রিটমেন্ট হয়ে গেছে, কোভিডের পেশেন্ট সুস্থ হয়ে গেছে, হঠাৎ করে মারা যাচ্ছে, এটার রেটও কিন্তু কম না, 8%-এর, যার কারণে কোভিড থেকে মুক্ত সুস্থ হয়ে স্বাভাবিক কাজকর্ম করলেও ওনার একটা ফিজিক্যাল চেক আপ, কার্ডিয়াক চেক আপ একটা দরকার, প্রেশারটা কন্ট্রোলে আছে কিনা সেটা দরকার, স্ট্রোক হতে পারে, এমআই হতে পারে। মানে এটা কি আপনি বলতে যাচ্ছেন যে আসলে যে করোনার ক্ষেত্রে আমরা দেখি যে একটা রক্ত জমাট বাঁধার একটা প্রবণতা থাকে আর কি, আছে। যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন যে গাইডলাইনগুলো আসছে, ট্রিটমেন্ট গাইডলাইন, সেখানে কিন্তু প্রথমেই কিন্তু ওই যে একটা লো মলিকুলার ওয়েট হ্যাপারিন, জি, জি। যেটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যেটা নাভির চারিদিকে ইনজেকশনটা দেয়া দিয়ে দেওয়া হয়। হয়, সেটাই বোধহয় এই রক্ত যাতে জমাট না বাঁধে তার প্রিভেন্টিভ হিসেবে দিয়ে দেওয়া হয়। এক্স্যাক্টলি। এবং আপনি যে কথা বলছেন যথার্থই বলেছেন যে আসলে 8% কিন্তু মৃত্যুর কারণও কিন্তু ওই থ্রম্বোএম্বোলিজম, যেটা ইতালির একটা গবেষণা কিন্তু আসছে। তো সেক্ষেত্রে থ্রম্বাসটা ডিসলস হয়ে হার্টে বা ব্রেনে যেতে পারে, সেজন্য এটা অবশ্যই ভালো হয়ে যাওয়ার পরও তাকে ফলো আপে থাকতে হবে, যাতে ফলো আপে থাকতে হবে, একটু হালকা check-up-এ এক্সারসাইজ থাকতে হবে। করতে হবে। মুভমেন্টটা না থাকলে কিন্তু খুব সহজেই থ্রম্বোএম্বোলিজম হতে পারে, যে কন্টিনিউয়াস বেডে শুয়ে আছেন, যাদের টেন্ডেন্সি আছে হঠাৎ করে একটা থ্রম্বাস ছুটে যে হার্টে বা ব্রেনে ঢুকে স্ট্রোক করতে পারে, এমআই হতে পারে। একটা হালকা ফিজিক্যাল এক্সারসাইজে থাকতে হবে। সবসময় একটা ফিজিক্যাল এক্সারসাইজ থাকতে হবে। আর আরেকটা জিনিস আমি যেটা জানতে চাচ্ছি যে আসলে এখন তো ট্রিটমেন্টে কিন্তু অনেক লেটেস্ট, মানে আমরা আসলে করোনা নিয়ে আগে জানতাম না, আমরা শিখেছি এখন, মানে রুগী ফেস করে শিখেছি। যেমন আমাদের গাইডলাইনও কিন্তু ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, যে এখন কিন্তু আমরা দেখছি যে প্লাজমা থেরাপির কথা আসছে, আমরা দেখছি যে রেমডেসিভির অ্যান্টিভাইরাল ইনজেকশন এসেছে, আমরা দেখেছি যে ফেবিপিরা মানে অ্যান্টিভাইরাল এসেছে, এবং পাশাপাশি যেটা বলা হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথম এবং প্রধান যেটা ট্রিটমেন্ট বলা হচ্ছে হাই ফ্লো অক্সিজেন। জি, সেটা কিভাবে, এটা কি আমরা এই প্রবণতা থেকে দেখতে পাচ্ছি যে অনেকেই সিলিন্ডার কিনে ঘরে মজুত করে রাখছেন, কিন্তু সেটাতে তো আসলে হাই ফ্লোটা সম্ভব না, এটা আসলে এটাতে আসলে সেই কার্যকারিতাটা সিলিন্ডারে হবে না। তো সেক্ষেত্রে হাই ফ্লো অক্সিজেনটা আপনারা কিভাবে দিচ্ছেন? আপনি তো সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল আছেন, সেখানে কিন্তু আমরা যেটা জেনেছি যে 200 বেডের বোধহয় একটা কোভিড ডেডিকেটেড একটা হসপিটাল চালু করেছেন আপনারা। চালু হয়ে গেছে এবং সেইটাই কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা আছে হাই ফ্লো অক্সিজেনের। প্রতিটা পেশেন্টের বেডের সাথে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের সাপ্লাই আছে। আপনি জেনে খুশি হবেন, ইভেন কিছু কিছু বাথরুমে পেশেন্ট যাতে মুভ করে বাথরুমে গেলেও হাইপোক্সিয়া না হয়, অক্সিজেনের অভাব বোধ না করে, সেই জন্য বাথরুমে পর্যন্ত সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের সাপ্লাই একটা ব্যবস্থা রাখা হয়েছে। তো পর্যায়ক্রমে সবগুলা হসপিটালে ইনশাল্লাহ এই পরিস্থিতির উন্নতি হবে, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেমটা কার্যকরী হয়ে যাবে। আর আমরা একটা জিনিস দেখি যে আসলে করোনার যে ভাইরাসটা, এটা লাংসের প্রতি এটার একটা থাকে যে নিউমোনিয়া, আমরা দেখি যে আপনারা বলেন যে ভাইরাল নিউমোনিয়া, একটা কথা বলেন যে ভাইরাল নিউমোনিয়া হয়েছে, এবং শেষের দিকে যেটা বলা হয় সেপটিক শক বা এআরডিএস একটা টার্ম আছে। তো আসলে এগুলো কত পার্সেন্ট রোগীদের ক্ষেত্রে হতে পারে? এই ক্রিটিক্যাল কন্ডিশনগুলো আসলে কত পার্সেন্টের হয় আমাদের দেশে? আমাদের দেশে এটার সংখ্যা আমি বলবো খুবই কম, 4-5% কেসে এই ধরনের অবস্থার অবনতি হতে পারে বা এই ধরনের কন্ডিশন হতে পারে। তবে মাশাল্লাহ এখন গভর্নমেন্টও যথাযথ উদ্যোগ নেয়, অনেক কোভিড হসপিটাল হচ্ছেন, বেসরকারিও আপনি জানেন অনেকগুলাতেই খুব ভালো চিকিৎসা ফলো আপ হচ্ছে। আর আল্লাহর রহমতে একটু আগে আপনি যেটা বললেন যে আমরা কেন, সমস্ত পৃথিবীর চিকিৎসকরাই কিন্তু কোভিড সম্পর্কে কিছুই জানতো না। আপনি দেখেন যে সুপার পাওয়ার যারা, এত উন্নত দেশ, ইউএসএ, রাশিয়া, গ্রেট ব্রিটেনের মতো দেশগুলা এই পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে গেছিল, কি করবে কি করবে না সেটা বুঝতে পারছিল না। যতই দিন যাচ্ছে মানুষ সেটা সম্পর্কে বেশি জানছে, নতুন নতুন চিকিৎসা আসতেছে। আলহামদুলিল্লাহ আমরা
ধারণা করছি অচিরেই বাংলাদেশে যেই পরিস্থিতি আছে এটা কন্ট্রোল হয়ে যাবে। যদিও এখন বলা হচ্ছে যে একটা সুপার পিক চলছে। এখন এই পরিস্থিতি যদি সুপার পিক হয় যে ৪৩ জন মারা যাওয়া, তাহলে ইউএসের মতো জায়গায় যেখানে ২,২২০ ৩,০০০ মারা যেত, সেই তুলনায় তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং আশা করছি যে সুপার পিক বলতে বাংলাদেশে লিমিটেড ডেথ থাকবে, হয়তো ৫০টা ডেথ হতে পারে, ৬০টা ডেথ হতে পারে। ডক্টর জাহিদ পারভেজ, আমরা আসলে যেটা দেখি যে আমাদের যে স্বাস্থ্যবিধি বলা হয়, এখানে কিন্তু বলা হয়েছে যে আপনি সাবান দিয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়ার একটা ব্যাপার থাকে। তো আপনি তো স্কিনের উপর কাজ করছেন দীর্ঘদিন থেকে, আসলে এই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার ফলে তার স্কিনে কোনো সমস্যা হয় কিনা, বা হলে তাকে কি প্রোটেকশনটা নেওয়া উচিত? অনেককেই আমি পাই কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, অর্থাৎ হ্যান্ড স্যানিটাইজারে যেগুলো ইনগ্রেডিয়েন্ট আছে সেগুলোর কারণে অ্যালার্জির মতো হয়, র্যাশের মতো হয়। কিছু কিছু পেশেন্টে পাই বড় বড় ফোসকা ফোসকা ঠোসার মতো উঠে যায়। তো এইটার জন্য আমি বলবো যান বাঁচানো ফরজ, আগে নিজে বাঁচতে হবে। হাত তো ঠিক করা যাবেই। মাইল্ড একটা স্টেরয়েড ক্রিম আমরা প্রেফার করি, যে হাত আপনি অবশ্যই ধুবেন। বেশি সমস্যা হলে মাইল্ড স্টেরয়েড ইউজ করতে পারেন। এছাড়া সব সময় একটু যদি কেউ ময়েশ্চারাইজার লোশন, আমাদের দেশে বিশেষত শীতকালে আমরা যেগুলো ব্যবহার করি ঘরের, ইভেন পেট্রোলিয়াম জেলি বা সাধারণ ভ্যাসলিন ব্যবহার করলেও সেটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আর আরেকটা জিনিস আমরা দেখি যে যখন আমরা করোনা চিকিৎসা করি, ডক্টররা বা যারা হেলথ স্টাফ আছে তারা সবাই পিপি ব্যবহার করে বা চুলটাও ঢেকে রাখে। তো সেক্ষেত্রে চুলের সাথে কোভিড-১৯ কোনো সম্পর্ক আছে কিনা? আচ্ছা, এইটা সীমিত আকারে ইউএসএ এবং ইংল্যান্ডে রিসার্চ হয়েছে চুলের উপর এটার ইফেক্টটা কেমন। বেশিরভাগ ক্ষেত্রেই প্রমাণিত হয়েছে যে চুলে এটা কখনোই ছড়াতে পারে না। ছড়াতে পারে যদি কোভিড আক্রান্ত কোনো ব্যক্তি আপনার খুব কাছে এসে হাঁচি দিল, অর্থাৎ হাঁচির মাধ্যমে আপনার চুলে আসতে পারে, কিন্তু সেটা খুব বেশিক্ষণ থাকবে না। এখন হ্যান্ড স্যানিটাইজারে যেমন আমরা কিছুক্ষণ পরপর ইউজ করছি হাতে বা হ্যান্ড ওয়াশ করছি, আপনি তো কিছুক্ষণ পরপর শ্যাম্পু করতে পারবেন না। এতে করে নর্মাল যে ব্যারিয়ার, প্রোটেক্টিভ ব্যারিয়ার স্কাল্পের, আল্লাহ তাআলা যেই গ্ল্যান্ড দিয়েছেন যেখান থেকে সিক্রেশন হয়ে অ্যান্টি ব্যাকটেরিয়াল ইফেক্টটা দেয় স্কাল্পে, সেইটা নষ্ট হয়ে স্কাল্পের অবস্থা খারাপ হবে, চুলের অবস্থাও খারাপ হবে। ক্যাপ পরার ব্যাপারটা আমি যতদূর বলবো, এটা আসলে সবার জন্য জরুরি কিছু না। চিকিৎসক যারা একেবারে কোভিড আক্রান্ত রোগীর কাছাকাছি থাকবেন তারা হয়তো পড়তে পারেন, তারপরও তারা তো পিপির একটা পার্ট হিসেবে কিন্তু পার্ট হিসাবে পড়তে পারেন। তারপরেও আপনি দেখেছেন নিশ্চয়ই ইউএসএ বা ইংল্যান্ডে কিন্তু ক্যাপ ছাড়াই পেশেন্টকে ট্রিটমেন্ট দিচ্ছে। তারপর শুজের কথা, অনেকে বলে শুজে ছড়ায়, কিন্তু আমেরিকান সায়েন্টিস্টরা বলছে শুজে কখনোই কোভিড ছড়াবে না, চুল থেকেও অন্য কেউ ইনফেক্টেড হবে না। তো সেই হওয়ার তো ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে, যদি ধরেন কোভিড রোগী যদি হাঁচি কাশি দেয়, চুলে পড়ে, আপনি যদি চুলে হাত লাগান, সেই হাতটা যদি আপনি চোখে নাকে মুখে ধরেন, সেক্ষেত্রে একটা ইনডাইরেক্ট একটা মেথড, স্বাভাবিকভাবে এটা হয় না। আচ্ছা, তো সেক্ষেত্রে যে আপনার এই প্রিভেনশনের জন্য করোনা রোগীদের, যে করোনা রোগী আক্রান্ত, আমরা জানি যে এটা আসলে জ্যামিতিক হারে বাড়ছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে এই এই যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের কি করণীয়, বা আমাদের এই ক্রিটিক্যাল সিচুয়েশন আমাদের কি করা উচিত, আপনার কোনো পরামর্শ থাকলে আপনি বলতে পারেন। সবার আগে বলবো যে স্টে হোম, স্টে সেফ, এই কথার উপর আর কোনো কথা নেই। তাছাড়া পার্সোনাল হাইজিন, হ্যান্ড ওয়াশ ২০ সেকেন্ড ধরে করা, হ্যান্ড স্যানিটাইজার, এগুলার পাশাপাশি যেটা বলবো, যারা বাড়িতে বন্দি আছেন, বিশেষত আমাদের মা বোন যারা আছেন, তাদেরকে প্রতিদিন বা একদিন অন্তর অন্তর, যেখানে রোদ পড়ে, দুপুর ১২টার রোদে ১৫ থেকে ২০ মিনিট যদি উনি থাকেন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা কমে যাবে, ফিজিক্যালি উনি অনেক ফিট বোধ করবেন। পাশাপাশি ভিটামিন বি কমপ্লেক্স রেগুলার খেয়ে যাওয়া, ভিটামিন সি যেটা বলে যে করোনার এগেনস্টে ভালো কাজ করছে, জিঙ্কের কথা বলে, জি জিঙ্কের কথা, এগুলা খেতে পারেন। তবে এটার জন্য মরিয়া হওয়ার কিছু নাই যে আমি জিঙ্ক খেলেই বেঁচে যাব, এমন কোনো কথা নেই। এটা ইমিউন সিস্টেমটা ডেভেলপ করবে, আপনার করোনার পাশাপাশি অন্য ক্ষেত্রেও আপনাকে হেল্প করবে জীবন চালানোর ক্ষেত্রে। ডক্টর জাহিদ পারভেজ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল আইকে। প্রিয় দর্শক, যেমনটি বলছিলেন ডক্টর জাহিদ পারভেজ, স্টে হোম, স্টে সেফ, ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। দর্শক, এই করোনা থেকে মুক্তির জন্য আমাদের যে স্বাস্থ্যবিধি আছে, স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলা উচিত। স্বাস্থ্যবিধি মানলে আপনি, আমি, সমাজ করোনামুক্ত হবে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।